স্নেহের কাজল। একদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরে দেখি অতিথি রুমে আলো জ্বলছে। আমি আমার স্ত্রীকে বলি, কে এসেছে? আলো জ্বলছে যে ওই ঘরে। আমার স্ত্রী বলে, তোমার দেশের বাড়ি থেকে দুজন মানুষ এসেছে, সম্ভবত ওনারা স্বামী স্ত্রী। তাই তুমি কি ওনাদের আগে দেখনি? না। মহিলা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি তোমার কি হই? আমি যখন বলি আমি তোমার স্ত্রী হই, তখন সে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাদের রঞ্জনের বউ। ওমা, কত সুন্দর তুমি! তারপর আমাকে জড়িয়ে ধরে আদর করা শুরু করেছিল। আমি আমার স্ত্রীকে নিয়ে অতিথি রুমে যাই। দেখি ৫০ ঊর্ধ্ব একজন মহিলা ও একজন পুরুষ বিছানায় জড়সড় হয়ে বসে আছে। আমি চিনতে পারছিলাম না। তাদের দেখে আমার চেহারা ভ্যাবাচ্যাকা হয়ে ওঠে। ওনারাও আমাকে চিনতে পারছিল না। আমার স্ত্রী মহিলাকে বললেন, উনি হচ্ছেন আপনাদের রঞ্জন, আপনাদের ছেলে। মহিলা আমার পরিচয় পেয়ে বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে থাকে এবং বলে, তুমি এত বড় হয়ে গেছো। মহিলা বলেন, তুমি আমাকে চিনতে পারবে না, সেই ছোটবেলায় আমাকে দেখেছো। আমি তোমার জহুরা বুবু। মনে পড়েছে আমার কথা? মনে পড়ে কি আমাকে, সেই কত বছর আগের কথা? ২৫ বছর আগে ক্লাস 4-এ যখন পড়ি, তখন স্কুল থেকে বাড়িতে ফিরলে আমাকে খেতে দিত হয় মা, না হয় জহুরা বুবু। জহুরা বুবু আমার জন্মের আগে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল। সেই নাকি কোলে পিঠে করে আমাকে লালন পালন করেছে, আমাকে দেখে শুনে রেখেছে। একদিন জহুরা বুবু চোখে মোটা করে কাজল পরে আছে। আমি তার চোখের দিকে পিটপিট করে তাকিয়ে থাকি। জহুরা বুবু আমাকে বলে, কি দেখছো তুমি? আমি আঙ্গুল দিয়ে জহুরা বুবুর চোখ দুটো দেখাই। জহুরা বুবু বলে ওঠে, ওরে আমার ভাইটা! বলেই তার চোখ থেকে আঙ্গুল দিয়ে কাজল মুছে মুছে আমার চোখে পরিয়ে দেয়। তার চোখের কাজল আমার চোখে এখন আর নেই। তা মুছে গেছে কবে। একদিনের কথা মনে আছে। আমার খুব জ্বর এসেছিল। ২-৩ দিনেও জ্বর নামার নাম ছিল না। এই জহুরা বুবু মাকে কিছুতেই রাত জাগতে দেয়নি। একটানা ৪ রাত আমার শিয়রে বসে জেগে থেকেছে, মাথায় জলপটি দিয়েছে। দু চোখের পাতায় একটু সময়ের জন্য সে বন্ধ করেনি। আমার শিশুকালে জহুরা বুবু কত যে সেবা যত্ন করেছে, কত যে বিরক্ত ও যন্ত্রণা সহ্য করেছে, সেসব কথা আমার মনে নেই। আমি শুধু আমার মায়ের কাছ থেকে সেসব কথা পরে শুনেছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি, এক বর্ষার দিনে জহুরা বুবুর বিয়ে হয়ে যায়। মা বাবাই সমস্ত বন্দোবস্ত করে তাকে বিয়ে দিয়ে দেয়, দূরের এক গ্রামে। আমার শুধু মনে আছে, শ্বশুরবাড়িতে যাওয়ার সময় জহুরা বুবু আমাকে বুকে টেনে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নৌকাও উঠেও সারা পথ নাকি সে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। বিয়ে হয়ে যাওয়ার পর জোহরা বুবু মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসতো। তারপর তার সংসার ব্যস্ততায় খুব বেশি আসতো না। তারপর একদমই না। এরপর চলে গেছে অনেক বছর। জোহরা বুবু আস্তে আস্তে সবার কাছে বিলীন হয়ে যায়। এই হারিয়ে যাওয়া জোহরা বুবুকে দেখে যতটুকু খুশি হলাম, তার চেয়ে বেশি বিষাদের মনটি ভরে উঠল। কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হলো যে বড় ধরনের কোনো রোগে দুঃখে ভুগছে। জোহরা বুবুই বলেছিল, আমি তোমাদের বাড়ি থেকে ঠিকানা নিয়ে তোমার এখানে এসেছি। আমার অনেক বড় অসুখ হয়েছে মনে হয়। ওখানে এই রোগের কোনো চিকিৎসা নেই। তাই অসহায় হয়ে তোমার এখানে চলে এলাম। এই ঢাকা শহরে আমাদের আপন কেউ নেই। তোমার কথা মনে হলো, তাই তোমার কাছে চলে আসলাম। আমি জোহরা বাবুকে বলি, তুমি কোনো চিন্তা করবে না, তোমাকে ভালো ডাক্তার দেখাবো। তুমি ভালো হয়ে যাবে। তুমি সত্যি ভালো হয়ে যাবে। জোহরা বাবু কিছু টাকা বের করে আমার হাতে দেয়। বলে, জানি না কত খরচ হবে, তবে তুমি এখান থেকে খরচ করবে। আমি ওই মুহূর্তে জোহরা বাবুকে কোনো করুণা করতে চাইনি। আমি তার হাত থেকে টাকাটা নিয়ে নিই। রুমে এসে আমি আমার স্ত্রীকে বলি, জানি তোমাকে না বললেও তুমি ওনাদের জন্য অনেক করবে, তবুও বলছি, তুমি বিরক্ত হবে না। তোমাকে একটা কথা বলি, এই জোহরা বুবু উম আমার বড় বোনের মতন।
আমার মায়ের মতন। আমার সর্বশরীরে ওনার মায়া, মমতা, আদর, স্নেহ লেগে আছে। আমার ছলো-ছলো চোখ দেখে ও শুধু বলল, ওনাদের কোনো অসম্মান ও অবহেলা হবে না, তুমি দেখে নিও। শহরের সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে জোহরা বাবুকে দেখাই। ওনার সমস্ত কিছু চেক আপ করানো হয়। সবগুলো রিপোর্ট পেতে 2 থেকে 3 দিন লেগে যায়। ইতিমধ্যে ওষুধও খেতে থাকে। সুন্দর চিকিৎসা পেয়ে জোহরা বাবুর মুখে হাসি ফুটে ওঠে। একদিন রাতে টেবিলে বসে খাচ্ছিলাম। আমার খাওয়া দাওয়া দেখে জোহরা বাবু আমার স্ত্রীকে বলেছিল, বৌমা, তুমি রঞ্জনকে এত ঝাল ভাত খাওয়াও কেন? ও তো ছোটবেলায় ঝাল ভাত খেত না, দুধ আর সবরি কলা দিয়ে ভাত খেত। ও কোনো সময় নিজ হাতে দিয়ে ভাত খেত না। চাচি আম্মা না হয় আমি তুলে খাওয়াতাম। আর একদিন আমার মাথার চুলে তেল নাই দেখে আমার স্ত্রীকে বলেছিল, বৌমা, তুমি ওর মাথায় তেল দিয়ে দাও না কেন? সরিষার তেল নিয়ে আসো, আমি ওর মাথায় তেল দিয়ে দিই। এরকম আরও অনেক কিছু ওই অল্প কয়েকদিনে আমাকে পেতে হয়েছে। ইতিমধ্যে সমস্ত রিপোর্টগুলো পেয়ে যাই হাতে। জোহরা বাবুকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সাহেব রিপোর্ট সব দেখলেন। রিপোর্ট দেখে তার মুখটি বিমর্ষ হয়ে ওঠে। তিনি নতুন করে আরও ওষুধ দিলেন এবং ইংরেজিতে আমাকে বললেন, আপনি ওনাদের বাইরে রেখে এসে আমার সাথে দেখা করুন। আমি জোহরা বাবুকে বাইরে রেখে ডাক্তার সাহেবের সাথে দেখা করি। ডাক্তার বললেন, ওনার লিউকেমিয়া ধরা পড়েছে, রক্তের ক্যান্সার। খুব বেশি 3 মাস বাঁচতে পারে। এই চিকিৎসা এখনও এখানে ওই রকম নয়, খুব ব্যয়বহুল, আর করেও লাভ হবে না। তার স্বামীসহ আমার বাসায় আরও 3 দিন ছিল। আমিও জোহরা বাবুকে বলি, ডাক্তার সাহেব তোমাকে 3 মাসের ঔষধ দিয়ে দিয়েছে। তুমি যদি ভালো না হও 3 মাস পর আবার এসো। যেদিন জোহরা বাবু চলে যাবে সেদিন বুবুকে বলি, বুবু, তুমি আমার চোখে একটু কাজল পরিয়ে দাও না। আমি আমার স্ত্রীর কাছ থেকে কাজল ছিল, ওকে বললাম, তোমার কাজল এনে নিয়ে আসো। জোহরা বাবু আমার চোখে কাজল পরিয়ে দেয়। আমি তার চোখের দিকে তাকাই, দেখি জোহরা বাবু অঝরে কাঁদছে। তারপর আরও কত বছর চলে গেছে। শুনেছি অনেক আগেই জোহরা বাবু চলে গেছে জীবন নদীর ওপারে। তার দেওয়া সেই কাজল এখন আর আমার চোখে নেই। তা কবে মুছে গিয়েছে, কিন্তু আমার মন ও অন্তর জুড়ে সারা জীবন থাকবে তার দেওয়া চোখে পড়ানো এই ভালোবাসার কাজল। শুধু রক্তের সম্পর্ক থাকলে মানুষ মানুষের আপন হয় না। ভালোবাসার সম্পর্কেও মাঝে মাঝে মানুষকে নিজের মানুষের চেয়ে আপন করে তোলে। সমাপ্ত।